এই সব হলো ছবি, নদীর ছবি। মালদা মুর্শিদাবাদ জেলায় নদীর ভাঙনের ছবি। খবরের কাগজ, টিভি থেকে আমরা জেনেছি প্রতি বছর যেন কোনো অলৌকিক কারণে গঙ্গা পদ্মার নদীর পাড় এখানে ভেঙে যাচ্ছে। ভাঙছে অস্বাভাবিক গতিতে, তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, পাকা বাড়ি, স্কুল, মসজিদ, গুরুস্থান, শ্মশান, রাস্তা, আমবাগান, চাষের জমি, রেহাই পাচ্ছে না কিছুই। মানুষের যা কিছু সঞ্চয়, ধানের গোলা, গোয়ালঘর, উঠোন, স্মৃতি, সম্পর্ক, সব কিছু হারিয়ে অজস্র মানুষ আজ সর্বহারা, এক রাতে পথের ভিখারি। এই ভাঙনের মাত্রা স্বাভাবিকের তুলনায় এত বেশি যে সবাই আমরা বিস্মিত, বিমূঢ়। ভাঙন প্রতিরোধের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে, অজস্র টাকা নষ্ট হয়েছে, লাভ হয়নি কিছুই। বারে বারে বাঁধ ভেঙেছে, কোটি কোটি টাকায় বাঁধানো বোল্ডারের পাড় ভেঙেছে, আধুনিক প্রযুক্তিতে তৈরি পাথরের স্পাত তলিয়ে গেছে জলের তলায়। 6 লক্ষেরও বেশি মানুষ আজ ছিন্নমূল, উদ্বাস্তু। নদীর দুপারে 2 জেলা মিলিয়ে 30 লক্ষের বেশি মানুষ রাত কাটাচ্ছে আতঙ্কে দিশাহারা। এবং ঘটনা হলো, প্রকাশিত তথ্যের ভিত্তিতে বলা এই সংখ্যা আসলে হয়তো আরও বেশি, কারণ পরিসংখ্যান তো মানুষেরই তৈরি, যেমন নাকি নদীর ভাঙন। একই দিনে অনেক দূর থেকে কেটে এলো, উদুয়া ব্রিজ থেকে কাটতে কাটতে চলে এসেছিল। তারপর ভাঙলো বাড়ি গর্বে। আমরা কাপড় পরা থাকি, সে কাপড় কখন শুকায় জানি না। বাড়ি টানবার সময় চারিদিকে বাড়ি, বিরাট বাড়ি ছিল আমার, প্রথমে বাগান ছিল। এখন একটা আম কারো গাছে ছেলে পেলে যেছে। পদ্মারে আমার সাধের পদ্মা, পদ্মা কো আমার রে মন্দাসরী। নদীর বুকে প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা বুঝি বন্যা। নদীপাড়ের মানুষ বন্যাকে ভয় পায় না, বরং তারা চায় নদীতে স্বাভাবিকভাবে বন্যা হোক। বানের জল কদিন বাদেই সরে যায়, চাষের জমিতে রেখে যায় দুধের স্বরের মতো উর্বরা পলি। সার, নিড়ানি, বৃষ্টি ছাড়াই শুধু বীজ বুনে সারা বছরের কলাই চাষেতে হয়ে যায়। বানের জলে পোকামাকড়, ইঁদুর মরে, অর্থাৎ রাসায়নিক সার আর কীটনাশকের থেকে রেহাই। ওরা মনে করে বাঁধ দিয়ে বন্যা আটকানোর চেষ্টা আসলে শহরের কথা মাথায় রেখে। অফিস, কাছারি, স্কুল, বাজার, যাতায়াত বন্ধ হয়ে যাওয়া দুর্ভোগকে শহরের মানুষের ভয়। শহরের মানুষ ভাঙনকে ভয় পায় না, ভাঙন তারা দেখে টিভিতে, খবরের কাগজে। ধুমায়িত চায়ের কাপের আলোচ্য বিষয় ভাঙন। শহুরে মানুষ আসলে ভাঙন থেকে অনেক দূরে। ভাঙনকে ভয় পায় নদী পাড়ের মানুষ, কারণ সর্বশান্ত হয়ে যাচ্ছে এখানে। খরা, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প এর চাইতেও মারাত্মক বিপর্যয় এটা। কারণ এখানে কিছুই থাকে না,
ঘর বাড়ি জমি জায়গা ভিটে মাটি সব কিছু নদী হয়ে যায়, একেবারে মানুষটা নিঃস্ব হয়ে যায়। করতে পারেনি, তিনজনের কাপড় চোপড় যত মাল মাত্রা ছিল, ধন সম্পদ যত ছিল, কিচ্ছু বের করতে পারেনি, বাজি ধন এগুলো চাইও কিচ্ছু নাই আমার সব আরে বকরি খাচ্ছি, মুরগি যত আছে কিচ্ছু বের রাখতে পারেনি, একটু চাকরি যেতে পারে গেল আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি তোমা বিনে ঘোর সংকটে। আমার বাড়ি আলাইপুরে ছিল, এখন খড়িবোনাতে এসেছে। খাজনা করা মাটিতে লিয়েছিল, তাও তো ভেঙে গেল। যখন টানারও লোক নাই, ভোরাহানে যে কান্দা কান্দা বেড়াচ্ছে, কেউ লিয়ে এসেছে না টেনে। এখন পদ্মাতে নেমে যাবো, কি করবো তাই তো ভাবছি। বাচ্চার বাড়ি ভাঙা হইলো, আইসা বসুন সাহেবের মাঠে, সাহেবের মাঠে নেই আবার আসছি এখানে, এই এতে গেছি কানা পৈখর না আবার এখানে। আমার তো হইলো, আমার বয়সী হয়ে গেল ধরো 10 বার, তাহলে আমি বাঁচবো কি করে? ঝাঁকাশ আসলে হয়তো ভেঙে যাবে, ফাট আছে তো এধারে অনেক ফাট আছে, তখন ঝাঁকাশ হলে খুব ভয় করে, ঘরে থাকা যায় না, থরথর করে কাঁপে ঘরটার, ছেলে টেলে ভয় লাগে, অনেক ভয় লাগে। ভয় করে না? না, ভয় করেনি, গঙ্গার ধারে থেকে দেশে হয়ে গেছে, ভয় করবো তো যাবো কোথায়, এখন এর মধ্যে আছে। জোহরা বিবির এই নির্লিপ্তি সম্ভবত নদীর জল ছাড়া আর কারো পক্ষেই বোঝা সম্ভব নয়। অন্তত প্রশাসন, সরকার, রাজনৈতিক নেতা, শহরের সর্বজ্ঞ বুদ্ধিজীবী, গ্রামের মানুষেরা তাই ভাবে। তারা এও ভাবে ভাঙন প্রতিরোধ আসলে এই অঞ্চলের সবচেয়ে লাভজনক ব্যবসা। ভাঙনের নামে প্রতি বছর লক্ষ কোটি টাকা নয়ছয় করা হয়। অসাধু কন্ট্রাক্টর, ভাড়াটে গুন্ডা, মাফিয়া আর ঘুষখোর সরকারি কর্তা ব্যক্তিদের কুচক্রে বিভিন্ন রাজনৈতিক নেতাদের রং মিলেমিশে তখন একাকার। কিন্তু আজকে দেশের বুকে যে এমনকি কিছু গ্রামবাসীর কথা এরকমও যে মালদা মুর্শিদাবাদের ভাঙনের পেছনে ফারাক্কা ব্যারাজেরও ভূমিকা রয়েছে। ভাঙনটা যে জন্য আমাদের হচ্ছে, মূল সমস্যাটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ব্যারাজ তৈরির পরিকল্পনাতেই নাকি ত্রুটি ছিল, তখন কেউ বোঝেনি, এখন বোঝা যাচ্ছে। পরিকল্পনা বিদদের এটা মনে রাখা উচিত ছিল, একটা নদীর নিম্ন গতিতে একটা ব্যারেজ তৈরি করলে তার আপার পোর্শনে একটা প্রোটেকশনের ব্যবস্থা করা দরকার। এসব কূটতর্ক কিন্তু গ্রামের বেশিরভাগ নিরক্ষর নিরন্ন, এখন আক্ষরিক অর্থেই পথে বসা মানুষ বোঝে না। তাদের চাই থাকার ঠাঁই, চাষের জমি, পেটে দুদানা খাবার, চাই ত্রাণ, পুনর্বাসন। এই যে আপনারা দেখেন, পোকা খাওয়া গহম এই যে সবকে দিছে খেতে। আমরা মানুষ না, আমরা ভূত না জানোয়ার? এগুলা যে দিয়েছে ওর বউ বেটিকে খাওয়াকে লিয়েছে, আমরা ভিক্ষা চাবো, ভিক্ষা চেয়ে ওরা 2 কেজি করে গহম আমরা দেবো খেতে। তাও এই করুণা মিলেছে বন্যার কারণে। ভাঙনের সময় এটাও মেলে না, কারণ ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের আইন মোতাবেক ক্ষতিপূরণ নাকি হয় না। তাও বা যদি কিছু সহৃদয় রাজনৈতিক নেতা ও মন্ত্রী ছিটেফোঁটা আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি আপৎকালীন বিক্ষোভ উপসময়ের মুহূর্তে বলেছিলেন। পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে পরিবার পিছু 5,000 টাকা বরাদ্দ করা হয়েছে, এছাড়াও জমি খুঁজতে বলা হয়েছে। এটা আপনারা লিস্টটা ঠিক করে করবেন। টাকা দেওয়ার যদি ব্যবস্থা বলছে, টাকা দিব, এই টাকা দিলে 5,000 বা 10,000 টাকাই দিলে টাকা পেতে পেতে
তারপর এখন যেভাবে হরিণ লুট হচ্ছে তার আসল কত টাকা পৌঁছাবে সে নিয়ে আমাদের সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। আর এই সন্দেহ বদলে গেছে অবিশ্বাসে। দূরত্ব তৈরি হচ্ছে অনিবার্যভাবে, কারণ বেশিরভাগ মুখের প্রতিশ্রুতি নদীর জলে ভেসে গেছে। আর নদীর বুকে জমা পলির মতো ভাঙনে নষ্ট, উচ্ছিন্ন, দিশেহারা মানুষের মনে জমেছে ক্ষোভ। যেদিন ভোট নিতে আমার দুয়ারে যে আসবে তাকে কিন্তু আমি ডিকরাল আমি হাসুয়া নিয়ে কাটবো। থাকতে হয় থাকবো এই বিয়াতে ইন্ডিয়াতে, আর না হলে চলে যাব, কিন্তু হাসুয়া নিয়ে কাটবো যে আসবে আমার দুয়ারে। গরিবকে তুমি দেখবো না, আর যখন তোমার কাছে যাবো তখন বলে আমাকে ভোট দিসনি, তো তোর বাপের ভোট নিয়ে তুই পাস করেছিস? হ্যাঁ, তোর বাপের ভোট নিয়ে তুই পাস করেছিস, তুই ভোটের সওয়াল কেন বলবি তুই? তলিয়ে যাওয়া জমির মানুষেরা বাঁচে কিভাবে? বাঁচতে পারে না, স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। তাই গ্রামের মেয়ে, বুড়ো, ছোট ছেলে সবারই বদলে যায় বৃত্তি, বেঁচে থাকার উপায়। চাষবাস, নৌকো চালানো ছেড়ে তারা তখন সীমান্ত পেরোয়, ওপারে বাংলাদেশ। চাল, চিনি, গরু, এমনকি মানুষও আইনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে আইনরক্ষীদের চোখের সামনে পাচার হয়ে যায় শান্তিপূর্ণভাবে। ব্ল্যাক ছিল বলে আমাদের এখানকার লোক বেঁচে আছে, আপনাকে একটা কথা বলছি। কিন্তু কেন এমন হলো? গ্রামের পর গ্রাম আজ কেন সীমান্তের অপরাধী? সীমান্ত তৎপর প্রশাসন ও রক্ষীরা কি তবে কিছুই জানে না, নাকি এ সবই এক অলীক কোনো কিছু মানুষের কল্পনা? ভাঙন নিয়ে এই নানা অভিযোগ শুধুই কিছু মানুষের কল্পনা, এমন কথা বলাটা বোধহয় খুব ঠিক হবে না। নদীপাড়ের মানুষ মাত্রই জানেন যে ভাঙন একটি স্বাভাবিক ঘটনা। তবে এই কথাগুলি বিশ্লেষণ করার আগে আমাদের বুঝে নেওয়া দরকার ওই অঞ্চলে নদীর চলার পথটি কেমন। আসুন আমরা একবার দেখে নিই সেই চলার পথটি। গঙ্গা পশ্চিমবাংলায় প্রবেশ করছে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়কে ডান দিকে রেখে, আর বাঁ দিকে ভূতনি দিয়েরা বলে একটি চর। এখানে একসময় গঙ্গা দুটো ভাগে ভাগ হতো, একটা ধারা ভূতনি দিয়েরার পূর্ব দিক দিয়ে যেত, আরেকটা পশ্চিম দিক দিয়ে বয়ে যেত। কিন্তু এখন এই পূর্ব দিকের ধারাটি একেবারেই মজে গেছে, মূল ধারাটি চলে আসছে ভূতনি দিয়ারার পশ্চিম দিক দিয়ে। তারপর সে মানিকচক ঘাট হয়ে পঞ্চানন্দপুর হয়ে ফারাক্কার কাছে এসে মুর্শিদাবাদে প্রবেশ করে গেছে। রাজমহল থেকে ফারাক্কা পর্যন্ত এই দূরত্বটি প্রায় 72 কিলোমিটার। 1922-23 সালের মানচিত্রে আমরা দেখছি যে গঙ্গা সেই সময় রাজমহল থেকে সোজা দক্ষিণ পূর্ব দিকে বয়ে এসে ফারাক্কা হয়ে মুর্শিদাবাদে চলে যেত। কিন্তু এখন গঙ্গার গতিপথটি বদলে গেছে, একটি বড় বাঁক নিয়েছে এবং এই বাঁকটি ক্রমশ বাড়ছে গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন করে। এছাড়া আরও লক্ষণীয় যে এই ভূতনি দিয়ারা থেকে ফারাক্কার মাঝে গঙ্গার 3টি শাখা নদী রয়েছে। প্রথমটির নাম কালিন্দ্রী, যেটি শঙ্করটোলা ঘাটের উত্তর দিকে থেকে গঙ্গা থেকে বেরিয়েছে সোজা, তারপরে পূর্ব দিকে প্রায় 45 কিলোমিটার প্রবাহিত হয়েছে গৌড়ের যে এক ধ্বংসাবশেষ তার উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে নিমাসরাই ঘাটের কাছে মহানন্দায় মিশেছে। অন্য একটি শাখা নদী হলো ছোট ভাগীরথী, যেটি পঞ্চানন্দপুরের কিছুটা উত্তরে পাগলাকালীর থান বলে একটি জায়গা আছে, সেখান থেকে বেরিয়ে সোজা পূর্ব দিকে বয়ে এসেছে। পরে সে আরেকটি গঙ্গার শাখা নদী যেটা পঞ্চানন্দপুর থেকে বেরিয়েছে পাগলা, তার আঁকাবাঁকা পথে পূর্ব দিকে এগিয়ে আসা ধারাটির সাথে মিশে বাংলাদেশে গিয়ে আবার মহানন্দায় মিশে গেছে। এই হলো মোটামুটিভাবে এই অঞ্চলের নদীর মানচিত্রটি। পরাণ মাঝি হাইল ধরি তো, হুসেন মাঝি গুনটানিত, ভাটিয়ালি সুর নাচিত, ঢেউয়ে নুপুরে কত চাঁদের বাতি জ্বলতো জলে রে, রাইতের নিঝুম আন্ধারে মন বাসরে নদী আর সেই নদী নেই,
নদীর মানচিত্র বদলেছে বারেবার, পাল্টেছে নদী খাত, পাড় ভেঙে নদী খুঁজে নিয়েছে নতুন চলার পথ। কিন্তু কেন ভাঙে নদী? কেন এই সর্বনাশা ভাঙন? বদ্বীপের প্রতিটি নদী তার পাড় ভাঙে, পাড় ভাঙতে ভাঙতে সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যায়, তারপর আবার গতিপথ বদলে বিপরীত পাড় ভাঙতে আরম্ভ করে। যে ব্যাপ্তির মধ্যে নদী ক্রমাগত তার গতিপথ বদলে নেয় তাকেই আমরা প্লাবনভূমি বলি, আর নদী বিজ্ঞানে এই এলাকাটিকেই বলা হয় মিয়েন্ডার বেল্ট। প্রাকৃতিক ভাঙন এটা নয়, এটা তো এই ইরোশন ক্রিয়েটেড বাই দি রং পলিসি অফ ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ সরকার তৈরি করেছে, তারই ভুল পলিসির জন্য মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। প্রাকৃতিকভাবে আগেও নদী ভাঙতো, কিন্তু নদী ভাঙলে এইরকম হতো না, একবার ভাঙলো তারপর আবার ছেড়ে দিল। কিন্তু ফারাক্কা ব্যারেজের জন্য ভাঙছে তো ভাঙছেই, নদী যেখানে ঢুকে যাচ্ছে তো ঢুকেই যাচ্ছে। 10 বছর 12 বছর ধরে ভাঙছে, 10 মাইল 12 কিলোমিটার নদী চলে যাচ্ছে ঢুকে। এইরকম আমরা 71 সালের আগেও আমি 35 বছর নদীর গতি প্রকৃতি দেখেছি। নদী ভেঙে গেল, আবার ওই নদীতে জল কমে গেল, তখন ওখানে ধান রোপণ হচ্ছে, শনি ধান, ফসলটা হয়ে যাচ্ছে। আর এই ফারাক্কা ব্যারেজের জন্য যে ভাঙন হয়েছে এটা ক্রিয়েটিভ, এটা ইচ্ছাকৃত না হলেও ভুলক্রমে ক্রিয়েটিভ। আর একটা কথা হচ্ছে যে আমরা জানি যে বন্যায় ক্ষতিগ্রস্ত হলে মানুষ কিছু ক্ষতিপূরণ পায়, ভূমিকম্প, খরা, সাইক্লোন, এগুলো নাকি ন্যাচারাল ক্যালামিটি। আমাদের মাননীয় সেচমন্ত্রী বললেন গঙ্গার ভাঙন ন্যাচারাল ক্যালামিটি নয়। তাহলে এটা কি? প্রশ্ন করা হলেন, বলেন এটা মনুষ্য সৃষ্টি। এবং এ কথাও বোধহয় স্বীকার করে নেওয়া ভালো, অন্তত সরকারি নথিপত্রে তো এখন স্বীকার করেই নেওয়া হয়েছে যে ফারাক্কা ব্যারেজ তৈরির পর ভাঙনের প্রবণতা অনেকটা বেড়েছে। নদীর ভাঙনের সঙ্গে ব্যারাজের সম্পর্ক আছে কিনা বিতর্ক শুধু এইটুকু নিয়ে নয়, তর্ক বিতর্কের চাপানুতোর আরও অনেক কিছু নিয়ে। গঙ্গার উপরে ব্যারাজ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে ভাবনা চিন্তা আসলে ঔপনিবেশিক ইংরেজরা শুরু করে, কারণ গাঙ্গেয় অববাহিকায় বয়ে আসা জলের মূল স্রোত গঙ্গা থেকে পদ্মায় চলে যাচ্ছিল অনেক আগে থেকেই। ভাগীরথীর জলে পুষ্ট হুগলি নদীর পাশে ইংরেজদের গড়ে তোলা কলকাতা বন্দরের নাব্যতা কমছিল। বিদেশি বিশেষজ্ঞরা এসে মত দিলেন গঙ্গা থেকে সারা বছর 40,000 কিউসেক হারে জল কৃত্রিম খালের মাধ্যমে ভাগীরথীতে ঢোকাতে পারলেই সব সমস্যার সমাধান হবে। এই বাড়তি জল গঙ্গার বুকে জমে থাকা পলি ধুয়ে নিয়ে নাকি সাগরে মিশিয়ে দেবে, তখন কলকাতা বন্দরে ভারী মালবাহী জাহাজ ঢুকতে অসুবিধা হবে না। সেই পরামর্শ পরিকল্পনা মেনেই ভারতের স্বাধীন সরকার কলকাতা বন্দরের স্বার্থে এক লম্বা সময় ধরে তৈরি করলেন প্রায় 2.5 কিলোমিটার লম্বা এই ব্যারাজ। দুঃখের কথা, ব্যারাজ তৈরির পর সমস্যা কমার বদলে বরং বেড়ে গেল। শুধু নদীপাড়ের ভাঙন না, তৈরি হলো আরও নতুন নতুন সমস্যা। কিন্তু কেন এত পরিকল্পনা করে তাহলে গণ্ডগোলটা হলো কোথায়? মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে নদীর জলে ভাসমান থাকে পলি। ফারাক্কায় হিসেব করে দেখা যাচ্ছে যে প্রতি বছর গঙ্গা ফারাক্কায় বহন করে আনে অন্তত 73 কোটি টন পলি। রবার্ট ওয়াসন বলে একজন নদীবিজ্ঞানী, তিনি বাংলাদেশে পদ্মায় পলির পরিমাণ হিসেব করে দেখছেন তা কমে হচ্ছে 40 কোটি টন। আর কলকাতা পোর্ট ট্রাস্টের হিসেব থেকে আমরা পাচ্ছি যে ফিডার ক্যানাল দিয়ে ভাগীরথীতে ঢুকে আসে জঙ্গিপুরের কাছে যে পরিমাণ পলি, সেটা মাত্র 7 কোটি টন। অর্থাৎ 40 কোটি টন বাংলাদেশে গেল আর 7 কোটি টন ফিডার ক্যানাল দিয়ে ভাগীরথীতে এলো। অর্থাৎ প্রায় 300 কোটি টনের বেশি, 30 কোটি টনের বেশি পলি ফারাক্কায় গঙ্গার গর্ভে প্রতি বছর আটকে যাচ্ছে। এই পলিটি নদী খাতকে ক্রমশ রুদ্ধ করে দিচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে পাড় ভাঙা গ্রামের ধ্বংসাবশেষ, বোল্ডার, আরও অনেক কিছু, গাছপালা, সব কিছুই তো নদীগর্ভে আটকে যাচ্ছে। কারণ ফারাক্কায় নদীর চলার পথ অবরুদ্ধ, নদী সেখানে বন্দী, ফলে স্বাভাবিক স্রোত এখন আর পলি ধুয়ে নিতে পারছে না। পদ্মারে তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব
স্বপ্ন আশাকে বলে রে কীর্তিনাশা কুলভাঙ্গা তোরে। ও যেজন ভাঙল কুল ভাঙল বাসারে সর্বনাশা চিনলি না তারে। মন বাসরে কান্দা মরে মার বালু চরে রে পদ্মা। বর্ষায় নদী দিয়ে বিপুল জলস্রোত বয়ে আসে। এই সময় নদীর খাতের যে ধারণ ক্ষমতা তার থেকে অনেক বেশি জল নদী দিয়ে প্রবাহিত হয়। যেহেতু নদী খাত পলি জমে 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 ক্রমশ আমরা হিসেব করে বললাম যে বছরে অন্তত 30 কোটি টন করে পলি জমে যাচ্ছে, নদীর খাতটি এত অগভীর হয়ে পড়েছে এখন যে নদীর জলস্রোতের পক্ষে ওই খাত দিয়ে আর প্রবাহিত হওয়া সম্ভব হচ্ছে না। সে একটা বিকল্প পথ খুঁজছে। নদীর মূল প্রবাহ কিন্তু আপনার যেটা দিয়ে জল বইয়ে আসে উত্তর দক্ষিণ, নর্থ এবং সাউথ, নর্থ থেকে এসে সাউথে যাবে, বুঝতে পারলেন। এখন কিন্তু আপনার চ্যানেল চেঞ্জ হয়ে গিয়ে কোর্স চেঞ্জ করে গঙ্গা নদী ইরিগেশনের বা সরকারের ভুল পরিকল্পনার জন্য পূর্ব পশ্চিম হয়েছে নদী। এই বিকল্প পথ খোঁজার একটা সীমাবদ্ধতাও আছে, সেটা হচ্ছে নদীর ডান পাড়ে একটি কঠিন শিলাস্তর রয়েছে যার নাম আমরা রাজমহল পাহাড় বলি। ফলে ডান পাড়কে সে ভাঙতে পারে না, ভাঙতে পারবে না। রাজমহলের সিঙ্গি দালানকে আজ পর্যন্ত কিন্তু ভাঙতে পারিনি, ওখানে প্রচণ্ড জল লাগে, খুব হুইলিং করে জল, কিন্তু ভাঙতে পারবে না, এটা পাহাড়ি এলাকা। আর দক্ষিণ দিকে তার চলার পথ রুদ্ধ, সে ফারাক্কা ব্যারেজকেও ভাঙতে পারে না। ফলে সে বাঁ দিকের নরম পলিস্তরের ওপর গড়ে ওঠা গ্রামগুলোকে সহজেই ভেঙে ফেলে। ফলে যে বাঁকটি আমরা তৈরি হতে দেখেছি এখন, যে ধনুকের মতো নদীর যে বাঁকটি তৈরি হচ্ছে রাজমহল পাহাড় থেকে ফারাক্কার মাঝখানে, এটি কিন্তু শুধু সাধারণ বাঁক নয়, সাধারণ নদীর বাঁক নয়। নদী একটা নতুন চলার পথ খুঁজতে এই বাঁক তৈরি করেছে। এবং যেহেতু ওইখানে 3টে মরা শাখা নদী রয়েছে, সেটা বিপদটাকে আরও বাড়িয়ে দিয়েছে। যারা ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিলেন, যারা পরিকল্পনা রচনা করেছিলেন, তারা কখনো ভাবেননি এই 3টে মরা নদী কত বড় বিপদ ডেকে আনতে পারে। 3টে চ্যানেল, গঙ্গা নদী একদম বেরিয়ে যাবে বাংলাদেশ সোজা, ফারাক্কা ব্যারেজে হ্যাঙ্গিং হয়ে যাবে। এইখানে যে আমরা পটল তরমুজ বলি সেগুলো লাগানো যাবে ফারাক্কা ব্যারেজে। আপনার যে কলকাতা যে ডগ, সেটা আপনার ফিডার ক্যানেল যে তৈরি করেছে আপনার, সেটা পুরোটাই ভেস্তে যাবে। একই রকম বিপদের আশঙ্কা মুর্শিদাবাদ জেলায় আখেরিগঞ্জ থেকে একটু দূরে ফাজিলপুরে। পার ভাঙতে ভাঙতে এখানে গঙ্গা পদ্মার দূরত্ব এখন এসে দাঁড়িয়েছে মাত্র 800 মিটারে। এই মাটিটুকু ধসে গেলে 2 নদীর মিলিত তাণ্ডব স্রোতে বদলে যাবে দক্ষিণ বাংলার মানচিত্র। মালদার মতোই মুর্শিদাবাদ ভাঙছে আশ্চর্য তীব্রতায়। কিন্তু মুর্শিদাবাদে এসে যে ভাঙনটা আমরা দেখছি সেটাও কিছুটা অস্বাভাবিক। কারণ হচ্ছে এইটা যে নদীর যে জলস্রোতটাকে আমরা উঁচুতে ওঠানোর পর যে উদ্বৃত্ত জলটাকে আমরা ব্যারেজ দিয়ে ছাড়ছি, সেই জলে আপেক্ষিকভাবে পলির পরিমাণ কম এবং নদীর ঢালটিকে আমরা বদলে ফেললাম। ফলে ফারাক্কা ব্যারেজ থেকে মুক্ত হয়ে যে জল প্রথমেই নদীর খাত থেকে প্রচুর পরিমাণ পলিকে সে তুলতে চাইবে। ফলে আমরা জানি, সংবাদপত্রে এমন সংবাদও প্রকাশিত হয়েছে যে নদী সেখানে ক্ষয় করে ফারাক্কা ব্যারেজের ভিতটিকে পর্যন্ত দুর্বল করে ফেলছে ক্রমশ। ফলে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ প্রতি বছর প্রচুর পরিমাণ বোল্ডারকে নৌকোয় করে এনে ফারাক্কা ব্যারেজের গোড়ায় ফেলতে হয়, যাতে ফারাক্কা ব্যারেজের ভিতটি অটুট থাকে। নদী হীরা কুল ভাঙিয়া গেলে কি আর এমন যায় আসে। এখানে নদীর আরেক কূলে আরেকটা দেশ। এক দেশ ভেঙে প্রথমে 2, তারপর 3। জমি, মানুষ, ধর্ম, ভাষা, আকাশ, সমুদ্র সবেরই নতুন সীমানা, নতুন ভাগবাটোয়ারা। এবং নদীর জলও বাদ যায়নি এই রাজনৈতিক পট পরিবর্তনের। ফারাক্কা ব্যারেজ তৈরির সময়কালের মধ্যে, অর্থাৎ 1962-63 সাল থেকে 1975,
এই সময়কালের মধ্যে তৎকালীন পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র জন্ম নেয় এবং বাংলাদেশ তার পূর্বসূরি পাকিস্তানের মতোই দাবি করল যে ফারাক্কা থেকে আমাদেরও সমপরিমাণ জল দিতে হবে। ফলে কলকাতা বন্দরের জন্য 40,000 কিউসেক জল চাই, বাংলাদেশকেও যদি 40,000 কিউসেক জল দিতে হয়, শুষ্ক মরশুমে ফারাক্কায় অন্তত 80,000 কিউসেক জল থাকা দরকার। কিন্তু ইতিমধ্যে যে পরিবর্তনটি ভারতীয় উপমহাদেশে গঙ্গা অববাহিকা জুড়ে হয়েছে সেটি হলো সবুজ বিপ্লব বা বেরকিত কৌশলের প্রসার, যে বিস্তীর্ণ এলাকায় সেচের প্রসার ঘটেছে, গঙ্গা থেকে প্রচুর জল টেনে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ, বিহারে। ফলশ্রুতি দেখা গেল শুষ্ক মরশুমে ফারাক্কায় কখনো কখনো 40-50,000 কিউসেকের বেশি জল পাওয়া যাচ্ছে না। ফলে গত 3 দশকে কোনো সময়ই কলকাতা বন্দর তার প্রাপ্য 40,000 কিউসেক জল পায়নি। বারে বারে ফারাক্কা ব্যারেজ ভারত বাংলাদেশের সাথে একটা বিবাদ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কলকাতা পোর্ট ট্রাস্টের নথিপত্র থেকে দেখছি, তাতে ফারাক্কা ব্যারেজ তৈরির আগে পোর্ট ট্রাস্ট মোহনা থেকে যে পরিমাণ পলি ড্রেজিং করে জাহাজ চলাচলের জন্য পথ করে দিত, ফারাক্কা ব্যারেজ তৈরির পরও গত 3 বছরে তার 3 গুণ পরিমাণ পলি তুলেছে। পোর্ট ট্রাস্টের নথিপত্রে স্পষ্ট করে লেখা হয়েছে যে ফারাক্কার জলের কোনো ইতিবাচক প্রভাব মোহনায় পড়েনি। তৎসত্ত্বেও এ কথা বলা বোধহয় ঠিক হবে না যে ফারাক্কা ব্যারেজ আমাদের রাজ্যে কোনো উপকার করেনি। আমাদের মনে রাখা দরকার যে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের যোগাযোগটি অত্যন্ত সহজতর করে দেওয়া সম্ভব হয়েছে রেল এবং সড়ক পথে। আমাদের মনে রাখা দরকার যে বৃহত্তর কলকাতায় যে পানীয় জল সরবরাহ হয় সেই জলের লবণতার মাত্রা ফারাক্কার জল আসার পর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের যদি সুফল দেশবাসী পেয়ে থাকে, সারা দেশবাসী পাচ্ছে, কোনো যদি সুফল পেয়ে থাকে, আমরা মালদা মুর্শিদাবাদের মানুষ এর কুফল ভোগ করছি। তো এর জন্য দেশের মানুষের আমাদের জন্য ভাবা উচিত। আমরা যুগ যুগ ধরে বঞ্চিত আছি। এটা তো হয় না যে উন্নয়নের সুফল যারা খাবেন তারা আমাদের কথা ভাববেন না, যারা এই উন্নয়নের ভিকটিম তাদের কথা ভাববেন না, যুগ যুগ ধরে ভাববেন না। এটা তো অকল্পনীয় ব্যাপার, অথচ এটাই বাস্তব। বাস্তব ঠিক কোন সীমারেখার পরে বদলে যায় অলীক জগতে, তার মাপ স্বাধীনতার 55 বছর বাদেও ঠিক করা যায়নি, বোধহয় যাবেও না। গণতন্ত্রের কোন জাদুমন্ত্রে একটা দেশ ওয়াল স্ট্রিট জার্নালে 4র্থ স্থান তৈরি করে নেয় তার পণ্যদ্রব্যের ক্রয় ক্ষমতায়, আর 1/4 বেশি মানুষ পড়ে থাকে দারিদ্র্য সীমার নিচে। আর সে দারিদ্র্য ঢাকা যায় না, কারণ দারিদ্র্য ছড়িয়ে পড়ে উন্নয়নের চারপাশে, জমা হয় ফ্লাইওভারের তলায়, সড়কের দুদিকে, হাই রাইজের পেছনে। ভাঙা বাঁধের গা ঘেঁষে এভাবেই নদীর ভাঙনে সর্বশান্ত মানুষের উদ্বাস্তু জীবনের সারি বছরে বছরে বাড়তে থাকে। এরা ভাঙনের লোক, নদীর ভাঙন এদের সব কেড়েও শেষ করতে পারেনি। কিন্তু তাহলে এদের কথা কি ভাবা হয়নি? বন্যার পাশাপাশি ভাঙন ঠেকানোর কোনো ব্যবস্থায় কি প্রশাসন, প্রযুক্তিবিদ, রাজনীতিক, সরকারি আমলা কেউই কি ভাবেননি যে বন্যার জল সরে যায় কিন্তু ভাঙনের জমি আর ফেরে না? তাই বন্যা আটকানোর চেয়ে এই অঞ্চলে ভাঙনকে রোখা আরও বেশি জরুরি। না, এ কথা বোধহয় অতি বড় শত্রুও বলবেন না যে ভাঙন প্রতিরোধে সরকার কোনো ব্যবস্থাই নেননি। গত 3 দশকে অন্তত 250 কোটি টাকা ভাঙন প্রতিরোধে ব্যয় করা হয়েছে। কখনো কখনো নদীর পাড়ে আড়াআড়ি স্পার দেওয়া হয়েছে যাতে প্রবল শক্তিতে জলস্রোত এসে পাড়কে আঘাত করতে না পারে। কখনো কখনো পাড় পাথর দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে পাড় ভেঙে না পড়ে। কখনো কখনো আবার নদীর পাড় জুড়ে পাড়বাঁধ তৈরি করা হয়েছে যাতে বন্যার জল পাশের গ্রামকে প্লাবিত করতে না পারে। কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে কিছুটা ইতস্তত বিক্ষিপ্তভাবে, স্থানীয় মানুষের বিক্ষোভের সামাল দিতে, কখনো কখনো বা প্রবল রাজনৈতিক চাপের কাছে, কখনো কখনো হয়তো প্রশাসনের নিজের
খেয়াল খুশির তাগিদে। চিন্তা করতে পারেন, এখানে আমাদের যে একটা রোড, যে রোডের উপর দিয়ে হাজার হাজার লোক এই শিফট হচ্ছে, ভেঙে চলে যাচ্ছে, ওই রোডের উপর দিয়ে বাঁধ দিবে। এই বাঁধের ধরুন এখন 50 লক্ষ টাকা স্যাংশন করিয়ে দেবে, 10 লক্ষ টাকার মাটি ফেলে দেবে, 40 লক্ষ টাকা ভাগ বাটোয়ারা করবে। আমরা বলে দিয়েছি, ওরা যেমন হুইপ জারি করে বলেছে আমরা করব। কথার কথা বললে যে 10 লক্ষ 50 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকার কাজ হয় আর 40 লক্ষ। এটা আমি বেশি বলে, এটা বেশি কাজের কথা বলে দিলাম। 1 কোটি টাকা যদি স্যাংশন হয় 10 লক্ষ টাকার কাজ। এটা আপনি অন্য লোককে জিজ্ঞেস করুন। পাথর চুরি করে কারা এবং কিভাবে চুরি করে তার কৌশলটা আপনাকে পুরো আমি বলে দিচ্ছি। এভাবেই ভাঙন আটকানোর কৌশলের কথা খুব তাড়াতাড়ি বদলে যায় আরও একটা কোনো অজানা কৌশলে। অজানা বললে ভুল বলা হবে, আসলে জানা, কৌটিল্যের অর্থশাস্ত্র লেখার আগে থেকে জানা। জনসংখ্যার মতো দুর্নীতি আর দুর্বৃত্তায়নে এগিয়ে থাকা আমাদের দেশে এইসব কৌশল সাধারণ মানুষের কাছে অজানা থাকার কথা নয়। আমাদের জানার দরকার ছিল ভাঙন প্রতিরোধের প্রযুক্তির কথা। ভাঙনের লোকেদের কাছে কতটা যুক্তিগ্রাহ্য এই প্রযুক্তি, কারাই বা রূপ দেয় এই প্রযুক্তিকে? এখানকার সেচ দপ্তরের যারা আমলা, তারাই এই সমস্ত নদীর এখানকার ভাঙনের ব্যাপারে কিছু রূপরেখা তৈরি করেন বা প্ল্যান এস্টিমেট করেন, যেটা আদৌ কার্যকরী হওয়ার উপযোগী নয়। আমাদের গঙ্গা নদীর যে ভাঙনটা কী কারণে ঘটছে সেটা ওরা উপলব্ধি করতে পারছেন না। বিশ্বাস হারানোর আগে প্রযুক্তি থেকে যুক্তি হারায়, আর তারও আগে জ্ঞান হারায় বিজ্ঞান থেকে। সাধারণ চোখে মনে হতে থাকে জ্ঞান ও ক্ষমতা আসলে চোখে ধুলো দেওয়ার আরেকটা কৌশল, যার কলকাঠি বাঁধা কয়েকজনের হাতে। আমরা অনেক কথাই শুনেছি, ওনারা আমাদের কাছে বলে এক, আমাদের এই এলাকায় এসে বলে এক, আবার অফিসে বসে করে এক। কিন্তু এর আগে তো আমরা দুটো কমিটিও হতে দেখেছি। 1980 সালে রাজ্য সরকার তৈরি করেছিলেন প্রীতম সিং কমিটি, 1996 সালে যোজনা কমিশন তৈরি করেছিলেন কেশকার কমিটি। তারা যেসব সুপারিশগুলো করেছিলেন সেই সুপারিশগুলো অনুযায়ী কিন্তু খুব বেশি কাজ আমরা হতে দেখলাম না। যেমন দুটো কমিটি বলেছিল যে মালদায় মানিকচক ঘাটের কাছে দুটি দীর্ঘ স্পার তৈরি করে নদীর জলস্রোতকে বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়ার কথা ছিল দুটি কমিটিতেই, যে কোথাও কোথাও নদীর খাত যেখানে যেখানে রুদ্ধ হয়ে গেছে সেখানে পলি কেটে নদী খাতকে গভীর করে দেওয়া। সেই সব কাজগুলো কিন্তু হয়নি। তবে কাজ হয়নি কিছু কথা বলা যাবে না। আমরা দেখেছি প্রতি বছর গঙ্গা ভাঙন প্রতিরোধের নামে অনেক টাকার কাজ হয়, কিন্তু সব ছন্ন ছাড়া। রাজ্য সরকার কোথায় পড়ে থাকছে, তার নিজস্ব দপ্তর নেই। সেচ দপ্তর নিজের মন মতো সেই প্রত্যেক বছরের পেশা অনুযায়ী লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। এই সময় মাটির বাঁধ দিয়ে অত রুদ্রমূর্তি ভাঙনকে রোধ করার অপপ্রচেষ্টা করেই যাচ্ছে, যেটা গত 50 বছর ধরে ব্যর্থ হচ্ছে, অথচ সে একই পদ্ধতিকে আবার ফলো করছে। আমরা এই এলাকার মানুষ বলছি যে আপনারা কোটি কোটি টাকা নষ্ট করলেন, সরকারের কোনো লাভ করতে পেরেছেন কি? আমরা তো দেখলাম যে এই কয়েক বছর ধরে প্রতি বছর একটা করে বাঁধ হচ্ছে। যেমন ওই যে গত বছর হয়েছে নবম রিটায়ার্ড বাঁধটা এখানে, তার মানে এর আগে 8টা বাঁধ নদীগর্ভে চলে গেছে। এর আগে অনেক স্পার হয়েছে, স্পারগুলো নদীগর্ভে চলে গেছে, কাজের কাজ কিছুই হয়নি। যে আপনারা 30 বছরের কাজ বলুন, যে 30 পয়সার কাজ আছে দেখাতে পারবেন? এই থেকে অভিজ্ঞতা হয়েছে আমাদের যে আপনারা যে বছরের কাজ সে বছরে জলে চলে যায় বলে আপনারা ভুল কাজ করছেন, প্ল্যান মাফিক কাজ করছেন না, রং ট্রিটমেন্ট করছেন। আপনাকে হয়েছে জ্বর, আপনি পায়খানার ওষুধ দিচ্ছেন। পেটে ব্যথা হয়েছে, ডান হাত ভেঙেছে, বাম হাতে আপনি ব্যান্ডেজ লাগাচ্ছেন। কেন এইগুলো করছেন? নিশ্চিতভাবে একথাও সত্যি যে এই কাজগুলোতে যে বিপুল পরিমাণ টাকার দরকার সেটি সবসময় রাজ্য সরকারের কাছে ছিল না। কারণ আমার মনে পড়ছে কেশকার কমিটির 1996 সালে হিসেব করে বলেছিল যে ভাঙন প্রতিরোধে 927 কোটি টাকা দরকার। রাজ্য সরকার বারে বারে কেন্দ্রীয় সরকারের কাছে টাকার চেয়েছে, যা টাকা এসছে তাতে এই বিপুল পরিমাণ কাজ করা সম্ভব নয়, এটাও সবাই জানেন। কিন্তু কাজের বেলা দেখা যায় যে টাকা নেই, তবুও কোথা থেকে 10-20 লক্ষ বা 50 লক্ষ বা 1 কোটি 2 কোটি মরশুমে খরচ করে তছনছ হয়। এখানে টাকাটা সমস্যা নয়, এখানে সদ ইচ্ছা। এইখানে কি হয় আমরা জানি, বর্ষার সময় কাজ হয়, মানে যখন নদীটা ফুলে ফেপে ওঠে তখন কাজ হয়। শুকনোর সময় বোল্ডার গেলে আপনার জলে ফেলতে হবে, তখন জলের ইটা কম থাকে গভীরতা থেকে। এমন সময় কাজ শুরু করবে যে ওরা
জেনে কত কত যে বোল্ডার পড়লো, 100 বোল্ডার ফেলে তো 5 লাখ বোল্ডার লিখিত হয়ে গেল। ওরে দেখা গেল যে যেখানে আপনার ডাম্পিং এর কাজ, পিচিং এর পাথর আপনার লাগলোই না, ডাম্পিং এর পাথর দিয়ে পিচিং শেষ হয়ে গেল। হ্যাঁ, নেটগুলো দিচ্ছে, নেটগুলো দিনের বেলা দেওয়া হলো, রাতের মধ্যে উঠে শেষ হয়ে গেল। ওই বলে আবার ওগুলো ওদের কাছে বিক্রি করছে, ওরাই কিনে নিচ্ছে। এভাবেই চোখের সামনে চুরি হয়ে যায় ওদের চেনা নদী। চুরি হয় ভবিষ্যৎ, বর্তমান, অতীত হারিয়ে যায়। নিজের হাতে উপড়ে ফেলতে হয় কয়েক পুরুষের ভিটে বাড়ির ইট, ভাঙতে হয় ধানের গোলা। এভাবেই চলে যায় সব কিছু। ছড়িয়ে ছিটকে পড়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শরিক, ভাই, বোন, ছেলে, মেয়ে। শুধু পড়ে থাকে একটা ধ্বস্ত, রিক্ত নদী পাড়, শূন্য, শব্দহীন, প্রাণহীন। ওদের চেনা নদী পার চলে যায় অচেনা আততায়ীর হাতে। নদী তখন রাজনীতি, প্রশাসন, আমলাতন্ত্রের হাত ঘুরে কন্ট্রাক্টরের আওতায়। মাফিয়া, ভাড়াটে গুন্ডারা তখন নদীর নতুন মালিক। এভাবেই, ঠিক এভাবেই কুরুক্ষেত্রের আগে দূতচক্রের দৃশ্য প্রতি বছর পুনরাবৃত্ত হয়। সাক্ষী থাকে সবাই। পূত পবিত্র স্বর্গের নদী সুরধ্বনি, পতিত পাবনীর রক্ষায় কেউ এগোতে পারে না। পুলিশ দারোগা বম, পিস্তল, ডাকাত লিয়ে এলো, তীর, বন্দুক সব নিয়ে এসে আবার কাজ করতে শুরু করলো, তাড়তে শুরু করলো, মারতে শুরু করলো, কাটতে শুরু করলো। কাজে ওখানে আমার হাত যাবে না, পা যাবে না, মুখও যায় না। যদি যাই বেটাকে অ্যারেস্ট করে আন্ডার কাস্টাডি। এই দেখে দেখে আমরা 98-এ একটা গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি বলে আমরা একটা কমিটি গঠন করেছি। সেই কমিটির গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমরা রাজ্যপাল অবধি, প্রাইম মিনিস্টার অবধি পৌঁছেছি। সবারই দরওয়াজা গিয়ে খটখটিয়েছি, বুঝতে পারলেন? ফলের ফল কিছু পাইনি। এই জন্য যে এখানে একটা চেন হয় যে কাজ হচ্ছে। আমাদের কিছু লোককে নিয়ে নিয়েছে, ভাইদের, আমাদেরই ভাই হয়তো জড়িত আছে, আমাদেরই বাবা জড়িত আছে, আমার এলাকার লোক জড়িত আছে। এরাকে বলছে যে আরে তোমার বাড়ির দাম কত? 50,000 টাকা, তুমি 2 লক্ষ টাকা নিয়ে, তুমি আরও 10টা ছেলেকে ঠিক করো। এই যারা প্রতিবাদ করছে, যারা এখানে সত্য কথা বলছে, এদের মুখে বাড়ি মার। তার জন্য আমরা আছি। কত টাকা লাগবে বলো? এর পিছনে একটা টাকা নষ্ট, লুট, ভাগাভাগি, এইসবের একটা চক্র। এই চক্রটাকে বন্ধ করতে হবে এবং ভাঙন রোধের সদিচ্ছা নিয়ে আসতে হবে। তবে 3 দশকের অভিজ্ঞতা থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বোধহয় শেখা দরকার। সেটা হচ্ছে এই যে এই ভাঙনের সমাধান পশ্চিমবঙ্গের ভেতরে নদীর যে গতিপথটুকু রয়েছে, অর্থাৎ মালদায় 72 কিলোমিটার আর মুর্শিদাবাদ 102 কিলোমিটার, এই 174 কিলোমিটার গতিপথের ভেতরে আমরা যত পাথর দিয়েই নদীকে বাঁধার চেষ্টা করি, সেটা বোধহয় নদীকে শান্ত করা সম্ভব নয়। কারণ মনে রাখতে হবে যে এই নদীতে ভরা বর্ষায় 20 থেকে 25 লক্ষ কিউসেকের প্রবল জলস্রোত বয়ে যায়। 25 লক্ষ কিউসেক জলস্রোতের যে শক্তি, যখন ওইখানে ফারাক্কাতে কপাটগুলোকে বন্ধ করে দিচ্ছে এবং 56খানা কপাট সিল্ড হয়ে গেছে, জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক মতো নেই বলেই যে জলটা আপনার মানে প্রচণ্ড ক্ষমতা পেয়ে নিচ্ছে, বুঝতে পারলেন? এই ক্ষমতার জন্য তলে খেলা করছে। জলের কিন্তু সবচেয়ে বেশি শক্তি, মানুষের চাইতে বেশি শক্তি, একটা ট্রাক্টরের চাইতে বেশি শক্তি আমি মনে করি। যখনই একটা জলের একটা বাধা সৃষ্টি করছে, তখন ক্ষমতাটা বেশি হয়ে যাচ্ছে। এই যে একটা হড়মড় বা হুইলিং বা বুদবুদি যখনই হচ্ছে, তখন একটা ভাঙন সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং নদী পাড়ের যে চরিত্র, সেটা হচ্ছে নদী পাড়ের দিকে তাকালেই দেখা যায় যে ওপরে একটা পাতলা কাদার স্তর, পলি স্তরের নিচেই রয়েছে একটা নরম ভঙ্গুর বালির স্তর। এর ওপরে কোনো পাথরের পরিকাঠামোই তৈরি করা যায় না। বাঁধ দিয়ে বা এই ইস্পার দিয়ে কিন্তু ভাঙন প্রতিরোধ করা যাবে না বা যায়নি। আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি যে প্রতি বছর একটা করে বাঁধ দিলেও, ইস্পার হলেও এই ভাঙন থেমে থাকেনি। কারণ ভাঙন অনেক নিচ থেকে হয়তো তলাতে তো কাটছে আর ওপরে বোল্ডার ফেলছে। নদী কাটছে তলাতে? হ্যাঁ। তো এটা কি করে বোঝেন আপনারা? আমরা তো দেখতে পাচ্ছি, নদীর তলা তো দেখতে পাচ্ছেন না? তলা তো দেখতে পাচ্ছি, জলের স্রোতে মাটিটা কিভাবে পড়ছে। 2 ফিট উপরে দিছে এইটা। হ্যাঁ, তখন ওই গাছগুলো ধরেন কত আছে, এই গাছগুলো ধরেন, এই গাছগুলো সম্পূর্ণ বসে আছে ওই ওখানে, তাহলে গভীরতাটা তো ওখানে বুঝতে পারছি। এবং
বর্ষার স্রোত যখনই ওই নিচের বালিস্তরটাকে খেয়ে নেয়, ক্ষয় করে নেয়, তখন থেকে ওপরের যে বোঝাটা, ওপরের যে পাথরের স্তরটা, সেটি অনায়াসেই ভেঙে পড়ে। তো দেখা যাচ্ছে পরে ওই ইস্পারগুলো ধসে যায়, বাঁধটা ধসে যায়। আমরা দেখলাম কয়েকদিন আগে এখানে একটা বাঁধ হলো ছোট্ট করে, তো বাঁধটা শেষ হতে হতেই কিন্তু এই গঙ্গায় বিলীন হয়ে গেল। এইভাবে প্রতি বছর কাজ হয়, তবে কাজগুলোতে কোনো উপকার হয় না, মানুষের কোনো কাজে লাগে না। নষ্ট এই জন্য বলছি, গত বছর 11 কোটি টাকার কাজ হয়েছে, আজ ওই সমস্ত কাজ নিশ্চিহ্ন। নদীর করালো গ্রাসে সেগুলো নদীর মাঝখানে চলে গেছে। তার আগের বছর 18 কোটি টাকার কাজ হয়েছে, সেই কাজগুলো আজ নিশ্চিহ্ন। অন্তত বছর 2-1 দেখতে পাবো, তা পাচ্ছি না। বাঁধ মাটির তৈরি হয়েছিল, সেটা প্রতি বছরই বাঁধ তৈরি হচ্ছে। আমার বক্তব্য হলো, বাঁধ দেওয়া, ইস্পার দেওয়া, কোটি কোটি টাকা দিয়ে যদি আমি অন্ততপক্ষে ভাঙনটাকে 1 বছর পার্মানেন্ট করতে না পারি, তাহলে সেই পদ্ধতিটাকে চেঞ্জ করা আবশ্যক। তো আমরা সেটাই বলছি। যেটা দিয়ে মানুষের কোনো কাজ হচ্ছে না, মানুষকে রক্ষা করা যাচ্ছে না, তো এত টাকার অপচয় না করে সেই পয়সা দিয়েই তো পুনর্বাসনটা হয়ে যায়। হ্যাঁ, একটা বড় মাপের জায়গা কিনে যে মানুষগুলোর ঘর বাড়ি পড়ে যাচ্ছে, সর্বহারা হয়ে যাচ্ছে, যাদের মাথা গোজাবার ঠাঁই নেই, এই ভয়ে পালিয়ে গিয়ে কোথাও জিনিসপত্র ফেলে দিচ্ছে, রাস্তায় ফেলে দিচ্ছে, এখানে ফেলছে সেখানে ফেলছে, অনেক জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। তো একটা নির্দিষ্ট জায়গা হয়ে গেলে, ফারাক্কা টু মানিকচক যতগুলো রাস্তা আছে এই নিয়ার গঙ্গা, যতগুলো রাস্তা, তার উভয় সাইডটা যদি অ্যাকোয়ার করে জমি সরকার অ্যাকোয়ার করে লোকের জন্য অ্যালটমেন্ট করে, তাহলে সমস্ত রাস্তার ধারে ধারে এটা সারিবদ্ধভাবে পরিকল্পিতভাবে গ্রাম গড়ে উঠতে পারে। তাহলে মানুষ কিছু মনে করবে যে সরকার আমাদের জন্য কিছু করলো। সরকার কেন? কারোরই অপেক্ষায় বসে থাকার সময় তখন নয়। পরিকল্পিত গ্রাম নির্মাণ হবে, হয়তো নিশ্চয়ই হবে। যখন সংবিধানে অনেক অধিকারের সঙ্গে সুরক্ষিত বাসস্থানের অধিকারও সুরক্ষিত হয়েই আছে, একদিন তো হবে, নিশ্চয়ই হবে। কিন্তু আপাতত মাথা গোজবার ঠাঁই হিসেবে শোবার ঘর, বাথরুম, রান্নাঘর, দিনে রাতে, বর্ষা শীতে সাপ ব্যাঙ পোকামাকড়ের সঙ্গে মানে বেঁচে থাকার জন্যে, অন্তত ভোট দেওয়ার নাগরিক কর্তব্য পালন করার পরিচয়টুকু রাখার জন্যে আমি এখন আছি, বেঁচে আছি, এ কথাটা বলার জন্য ক্রমশ লম্বা হতে থাকে এই একটু নতুন রকমের উদ্বাস্তু শিবিরের সারি। কিলোমিটারের পর মাইল, মাইলের পর কিলোমিটার, হিসেব গুলিয়ে যায়। কত মানুষ, কত পরিবার, কত জমি, কত কিছু, হিসেব নেই। হিসেব কে নেবে? মানুষের হিসেব আসলে অবান্তর। হিসেব থাকে বোল্ডারের, মানুষের দাম সেখানে শূন্য। শূন্যের গুরুত্ব বাড়ে তখনই যখন বোল্ডারের সংখ্যা যোগ হয় তার আগে। 1-এর পর শূন্য বসলে হয় 10, 100-র পরে সেই শূন্যের দাম হয়ে যায় 1000, 10 লক্ষের পরে সেই একই শূন্য বসলে হয় 1 কোটি। এভাবেই ভাঙন প্রতিরোধের 1000 লক্ষ কোটি টাকার হিসেব নিকেশ হয়। এভাবেই হয় উপদ্রুত অঞ্চলের স্কিম। ওনারা আবার বলেন যে এই স্কিমের টাকা ওই স্কিমে খরচ করা যাবে না, ওই স্কিমের টাকা ওই স্কিমে খরচ করা যাবে না, এটা বাঁধের জন্যই টাকা বরাদ্দ। তো আমরাও পাবলিকের উত্তর শুনে শুনে এখন ওদের পাল্টা উত্তর এখন পাবলিক দিচ্ছে যে টাকাটা তো মন্ত্রী এরাই বিধানসভায় ওনারাই পাস করছেন। তো এই ভাঙরোধের নামে টাকাটা বন্ধ করে দিয়ে ওরা যদি পুনর্বাসন নামে মানুষের ক্ষতিপূরণের নামে টাকাটা স্যাংশন করেন, তাহলে তো এই টাকা দিয়ে অনেক কাজ হয়। যে আমাদের যেটার প্রয়োজন নেই সেই টাকাটা এসে জবরদস্তি এখানে ছিটিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমাদের যেটা প্রয়োজন আছে সেটা সেই কাজে টাকাটা নেই কেন? তো আমরা ওই স্কিম বুঝি না। আপনারা স্কিম বদল করে নিন, যেটা মানুষের কাজে লাগে টাকাটা। এইভাবেই চলছে। পারে লয়ে যাও অগতির না দিলে গতি, সেই নামে রবে অখ্যাতি, অগতির না দিলে গতি। বাঁধার সময় বলে ঘর হটাও আমরা বাঁধ বাঁধবো, তখন আমরা বললাম কি বাঁধ যে বাঁধবো তো আমরা গরিব মানুষ যাবো কোথায়? বলে এখান থেকে উঠে তোমরাকে জায়গা দিচ্ছে মিলিটারি সাফিসে, সেখানটাতে গেলাম তো 1 কোমর জল, কোথাও কোনো জায়গা নেই আর কোনো পার্টিও নেই ওখানে। তো পরের জায়গাতে কি করে ওখানটাতে ঘর বাঁধবো?
গোটা এলাকা ঘুরে এলাম, কেউ দেখাইলো না। আবার এখানটাতে চেয়ারম্যান এলো, চেয়ারম্যানকে বললাম কি আপনি যে বলছেন কি জায়গা দিব দিয়ে ঘর ভাঙবো, তো আপনি জায়গাটা দেখিয়ে দেন, জায়গাটা দেখিয়ে দেন। তো আর জায়গা আর দেখাইতে আমরাকে গেল না, না যাবার পরে তারপর তখন কইছে কি দেখ তোর এদিকেও থাকলো তোর এদিকেও থাকলো, তোর কোনো অসুবিধা হবে না, বাঁধের ওপরে তুই ঘর করে থাকবি, তারপরে সুক্ষা করা হবে, তখন তোকে এই যে গর্ত আছে গর্ত ভরবো, তারপরে তোরাকে জায়গা দেবো। তা আমরা মেয়ে ছেলে পুলে নিয়ে কোথায় যে আমি বসবো বিড়ি বাঁধতে, তার কোনো আর উপায় আমাদের নেই। কত চেয়ারম্যানকে বলতে বলতে ওই যে তিরপাল দিল আর একটা টাটি দিল, ওই যে তিরপাল দিয়ে এখন এই যে বৃষ্টি আর ঝড় বাতাস বইছে, ছেলে গালা নিয়ে খাবো কোথায় আর বসবো কোথায় আর রান্না করবো কোথায়? এই ঘরটাকে ভেঙেছে ধরেন কি ধরো 400-500 ইট গাড়া। হ্যাঁ, ওরাই ঘর ভেঙে একটা তিরপাল দিয়েছে, এখন কি করে ছেলে পুলে নিয়ে ওখানটাতে থাকবো? আমরা মানুষ না জানোয়ার, জোর জবরদস্তি ঘর ভেঙে দিল ধমকনি দেখিয়ে। পুলিশ এনেছে, যে ওপর থেকে পুলিশ এসেছে, বাইরে থেকে পুলিশ এসেছে, 1 সেকেন্ডে ঘর ভেঙে দেবো এইভাবে চিৎকার করছে, ভয় দেখিয়েছে। এই যে ধমকনি দেখেছে এখান থেকে বাঁধ বাঁধবো, তো বাঁধ বেঁধেছে, তো কয়টা বস্তা ফেলে দিয়েছে। আর জায়গা দিবার কথা যদি হলো কি না, তো এই গৃহস্থ পাড়ার মেয়ে যে রেন্ডি পাড়াতে বাস করতে পারবে, এই যে জায়গা দিবার কথা হলো তো বলছে তোরাকে রেন্ডি পাড়ায় 2 মাস বাস করতে হবে, তারপরে তোরা অন্য জায়গায় তোরাকে জায়গা দেবো। ওই যে এখান থেকে উঠাবে দিয়ে ওখানে ওরা বসাবে, 2 মাস ওখানে থাকতে হবে, ফের ওখান থেকে আবার উঠিয়ে ফের অন্য জায়গায় ফের বসাবে। চেয়ারম্যান বলছে আমাদেরকে ওইখানে থাকা যায়, ওখানে থাকা যায়। আপনারা চিন্তা করেন, আপনারাই চিন্তা করেন কি এখানটাতে কি করে আমরা এইরকম জোয়ান ছেলে নিয়ে কি করে পারে যে আমরা বাস করবো, কি করে যে বাস করবো আমরা? বলছে কি এখান থেকে উঠিয়ে যে তোমরা রেন্ডি পাড়ায় 2 মাস বাস করতে হবে, তারপরে তোমরা অন্য জায়গায় জায়গা দেবো। হ্যাঁ, যে হাসি ফাঁসি ঠিকই বলছি, এগুলা কথা যেটা বলেছি ওটাই কি বলবো। আমি অপার হয়ে বসে আছি, আমি এই অপারেরও একটা পর আছে, তার নাম চর, যেখানে তৈরি হয় নতুন জমি, যেখানে জেগে ওঠে রাতের অন্ধকারে চাঁদের আলোয় সাদা হাড়ের মতো অশরীরী অদৃশ্য বেঁচে ওঠার সংকেত। পুনর্জন্মের মতো এক জাদু মন্ত্রে আর একবার শুধু বেঁচে ওঠার আশায় মানুষ পাড়ি দেয় সেখানে। চরে যাচ্ছেন কারা? চরে যাচ্ছেন সবচাইতে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তারা যারা একটু স্বচ্ছ তারা শহরের দিকে যাচ্ছে, তার চেয়ে একটু স্বচ্ছ তারা আশেপাশে যাচ্ছে, এবং যারা কিছুই কিনতে পারছে না তারা চরে যাচ্ছে। এই চরের এই অর্থনৈতিক দিক থেকে দুর্বল মানুষদের চরম দুর্দশা, ওরা নাগরিকত্ব হারাচ্ছেন। আর আমাদের মন্ত্রীদের এই ব্যাপারে আমাদের সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। ওনাদের এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করতে গেলে ওনারা বলছেন যে আমাদের জমি ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। এটার প্রতি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোনো উদ্দেশ্য আছে কি না এবং সেই জায়গা জমির ব্যাপারে কোনো চিন্তাভাবনা করেন কিনা আমার জানা নেই। নদীর যে মেডিয়ানটা আছে মাঝখান থেকে ডিস্ট্রিক্ট বাউন্ডারি কিংবা স্টেট বাউন্ডারি ফিক্স করা যায়। এখানে যেটা গঙ্গার প্রবলেম হচ্ছে, লেফট ব্যাঙ্ক ইরোজন হয়ে যত এরিয়া চলে যাচ্ছে নদীগর্ভে, তার ফলে মেডিয়ানটা শিফট করে আসছে মালদার দিকে। লজিক্যালি দেখলে যত চর উঠছে মেডিয়ানের ওই দিকে, ওটা বিহারে চলে যাবে। তো আমাদের প্রশ্ন, জমি কি মানে ও কি উড়োজাহাজ যে উড়ে চলে যাচ্ছে একটা রাজ্যে? কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখতে কে যাবে? যেহেতু মেডিয়ানের ওই দিকে হয়ে যাচ্ছে, আমাদের পুলিশ বলে কি আমরা তো জুরিসডিকশন নেই, আমরা যাব না। আর বিহার পুলিশও ওই রকম বলে কি না, মনে সব তো বেঙ্গলের লোক বসে আছে, মালদার লোক বসে আছে, আমরাও যাব না। এই জন্য একটা বাজে অবস্থা এটা আছে। আমরা বারবার কমিশনার লেভেল থেকে শুরু করে অনেক জায়গায় এগুলো ডিসকাশন হয়েছে, কিন্তু ফাইনাল এখন কিন্তু জিনিসটা ওইভাবেই দাঁড়িয়ে আছে। সেই জমির জন্য আমরা এখন যদিও কোনো রকমে উঠে আমরা যাই নদীর জমির খোঁজে, সেই বিহারিগুলা বা সেখানকার লোক আমাদেরকে পাত্তা দেয় না। সেই জমি নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। আমার বর্তমান ঠিকানা
সেটা আমি ঠিক নিজেও বুঝতে পারছি না, সেটা ঝাড়খণ্ড বলবো না স্বাধীন রাজ্য বলবো না চড়া বলবো না বাংলা বলবো, আমি খুঁজেই পাচ্ছি না। আমাদের বাড়ি বেঙ্গল, জমি বিহার। হ্যাঁ, কোনো দিকেই কোনো সার্ভে করছে না জমি জায়গাগুলো। এখন জমি জায়গাগুলো গঙ্গা গর্ভেই আছে, কিছু কিছু জমি বিহারের লোকের আন্ডারে চলে গেছে, বেঙ্গলের জমি। আমরা এই গঙ্গা ভ্রমণে পশ্চিমবাংলার মালদা জেলা যে জমিটা হারাচ্ছেন, সেইটাই উল্টো দিকে রাজমহল পাহাড়ের নিচে এখন ঝাড়খণ্ড রাজ্যে সেখানেই জমা হচ্ছে। তাই আজকে যে প্রস্তাবটা গৃহীত হয়েছে, ইতিমধ্যে মালদা জেলার জেলা শাসক, ওটা এখন সাঁওতাল পরগনা জেলা বলে, ভাই একটু শুনুন, তারা যে জেলা শাসক তার সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা বলেছেন। এই কথা কিন্তু আমরা দুই সরকারের মাধ্যমে বলবো, কেন্দ্রীয় সরকারকে নিয়ে। ওই যে জমিটা ওখানে জমা হলো, এ তো এই রাজ্যেরই জমি, তাহলে আমরা তার প্রতিদানে কিছু পাবো না? এটা হচ্ছে আমাদের বক্তব্য। আপনার ওপারটাও চেনেন, এপারটাও চেনেন, এটা কিন্তু আলোচনা এসে গেছে। আমরা আগে এটা এইভাবে আসেনি। বস্তুত আমরা ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে আলোচনা শুরু করতে চাইছি, জেলা শাসক স্তরে ইতিমধ্যেই হয়েছে। আমরা চাইছি যদি ওদেরই লাভ হয়ে থাকে তাহলে একটা ক্ষতিপূরণ হোক। প্রশাসন বোধহয় কয়েক শতাব্দী পিছিয়ে আবার উপনিবেশিক পর্বে ফিরে গেছেন। ব্রিটিশ আমলে সাঁওতাল পরগনা এবং মালদার যে সীমান্ত হিসেবে নদীটা চিহ্নিত হতো, এবং তখন বলা হতো যে নদীর মাঝ বরাবর গভীরতম খাতটি হলো সীমানা, এবং নদীর খাত বদলালে সীমানা বদলে যাবে। কিন্তু আমরা যখন স্বাধীন হলাম, আমরা সংবিধান, আমাদের নিজস্ব সংবিধান হলো, তাতে কিন্তু স্পষ্টতই বলে দেওয়া হলো যে প্রতিটি রাজ্যের সীমানা নির্দিষ্ট, নদীর গতিপথ পরিবর্তনের সাথে তার কোনো সম্পর্ক নেই। রাজ্যের সীমানা প্রতিদিন বদলে যেতে পারে না। জমির স্থানান্তরণ হয় না, পরিবর্তন হচ্ছে। জমি এক সময় প্রতিষ্ঠিত বাজার জমি, আবাদি ফসল হয়েছিল, ভাঙনের ফলে সেটা জমিতে তলিয়ে যাচ্ছে, পরের বছর আবার সেটা চড়া জমি হয়ে উঠছে। সেই জমিটাকে সরকার তার আগের বছরের নিয়ম অনুযায়ী যদি আবার সেটেলমেন্ট, রাজস্ব আদায়, মানুষের ভোটাধিকার দিতেই থাকে, নদীর ভাঙনের সমস্যা আমাদের জীবনে আমার মনে হয় আর কোনো সমস্যা নয়। শুধুমাত্র সরকার তার নিজের দায়িত্বটুকু যদি পালন করে, নদী তার কাজ করছে, সরকার তার কাজ করুক, জনগণের জীবন ব্যাহত হবে না আমি মনে করি। কারণ জমি পায়ে হেঁটে চলে যাচ্ছে না ওপারে, জমি ঠিক জায়গায় থাকে। এটি রাজ্যের সীমানা, সেটি সংবিধান অনুসারেই নির্দিষ্ট। ফলে প্রশাসন যদি সংবিধানের অর্থ ভালো করে না বোঝেন, তাহলে রাজ্যের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত হওয়া সম্ভব নয়। আমাদের অবস্থায় এখন আমরা স্বাধীন, আমরা যে কোথায় কোন ঠিকানায় আমরা বাস করি সে একমাত্র সেই জানে। একটা লম্বা পথ পেরিয়ে এসে হিমবাহ থেকে সাগরে হয়তো একজন মানুষ চাইতো প্রশান্তি, সাগরের প্রশান্তি, মৃত্যুর মতো আশ্চর্য একটা ঘুম। কিন্তু নদী তা চায় না, সে তখনও বদলাতে থাকে, বেঁচে থাকে। আর হয়তো তাই আমরা নদীর কাছেই বারবার ফিরে আসি, জীবনের উৎস সন্ধানে, পথ খুঁজি সমাধানের। এই পথ খোঁজা যে কোনো উন্নয়নের প্রাথমিক শর্ত মেনে হওয়াই বাঞ্ছনীয়। ক্ষমতার একক উন্মত্ত অহংকারে নয়, নদী পাড়ের মানুষের সঙ্গে সহভাগী হয়ে। স্পষ্টত আমাদের এই ছবি নদী ভাঙনের জটিল সমস্যার সমাধান সূত্র এক কথায় হাজির করতে পারে না। যা পারে তা হলো সমস্যাটিকে মানবিকভাবে আরেকবার ফিরে দেখা, ঘুরিয়ে দেখা, ভাঙনে সন্ত্রস্ত মানুষদের সঙ্গে সমান অংশ নিয়ে দেখা। নদীর জলের মতোই এই অঞ্চলে অজস্র বিপন্ন মানুষের মনে দিনে দিনে জমে উঠেছে ক্ষোভ, অবিশ্বাস আর ক্রোধ। সেদিকে নজর না দিলে আমরা নিশ্চিতভাবে আরও একবার ভুল করব। আপনারা যে প্ল্যান তৈরি করবেন, এখানকার যারা অভিজ্ঞ লোক, যারা এখানকার জানে, যারা নদীকে নিয়ে খেলা করে, যারা নদীর কাছে বাস করেছে এবং জন্ম নদীতেই হয়েছে এবং নদীতেই মরবে, তাদেরকে নিয়ে একটা আপনারা বসে, আপনাদের পুঁথিগত বিদ্যা, আমাদের প্র্যাকটিক্যাল বিদ্যা নিয়ে আপনারা একটা কম্পেয়ারে বসুন। কম্পেয়ারে বসলে একটা জায়গা থেকে দাঁড়াবে। আমরা যে একসাথে গিয়ে গঙ্গা নদীর যেখানে প্রকৃত ভাঙন অব্যাহত, সেখানে বসে এলাকার মানুষের সাথে টোটাল ইঞ্জিনিয়ার তথা নদী বিশেষজ্ঞ এবং রাজ্য সরকার, সমস্ত রাজনৈতিক দলের কর্মকর্তা সবাই মিলে যদি আমরা বসি, তাহলে হয়তো আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো এবং আগামী দিনে মাস্টার প্ল্যান গঠনমূলক একটা চিন্তা ভাবনা করে নদীর ভাঙনকে রোধ করার একটা চেষ্টা আমরা সুন্দরভাবে নিতে পারবো। বুঝতে পারবেন যে আপনারা কি বলছেন আর আমরা কি বলছি, বুঝতে পারলেন? এটা ওরা করবে না।
কারণ আগেই পূর্বেই বললাম যে ওরা যদি এটা করে দেয় তাহলে ভাঙন বন্ধ হয়ে যাবে, ভাঙন বন্ধ হলে ওদের ইনকাম কমে যাবে, ইনকাম কমে গেলে এই যে ছেলে পেলেকে আর কাউকে পড়াচ্ছে বাইরে ওগুলো সব বন্ধ হয়ে যাবে, লন্ডনে ডাক্তারেট করতে পাঠাচ্ছে অমুক ধমুক, এগুলো সব বন্ধ হয়ে যাবে। 3 তলা বিল্ডিংয়ের ধরেন প্ল্যান তৈরি করে রেখেছে, 2 তলা হয়েছে, 3 তলাটা হবে না, এই যেগুলো হবে না, বুঝতে পারছি। এবার ভোট ভোট নিবি না, আমরা ইন্ডিয়ার লোক, আমরা পাকিস্তানের লোক না। আমাদের এই 19 নম্বর ওয়ার্ড এইখানটাতে আছে আমাদের গোটা লেলপুর থেকে, খালি ওই ভোটের তোলা না। কেন ভোটের তোলা না দিবি? তবে একটা গরিব মনে যদি যায় তো তুই দেখবি না? গরিব মানুষের ঘর তুই জোর জবরদস্তি তুই ভেঙে দিলি। এখন ছেলে পুলে নিয়ে আমি যাই কোথায়? কোথায় যাই আমি? কেন বানের ওপরে জোয়ান ছেলে নিয়ে বসে বিড়ি বানবো? তোমরা তো ও বেটি নিয়ে তোমরা 2 তলার উপরে বাস করছো, আমাদের গরিব আছে সেই আমাদের দাম নেই, তোমাদের দাম আছে। কেন এই অবস্থা করে রেখেছো? আর যখন ভোট নেবার তখন কেন দুয়ারে দুয়ারে হুলকা বাড়েছো, বাবা এত ঠুকো, বাবা এত ঠুকো, বাবা এত ঠুকো। চারদিকে জল হয়ে আছে। হ্যাঁ, চারিদিকে জলময় হয়ে আছে, চারিদিকে। 19 নম্বর ওয়ার্ডে কোনো দিকে সুখ নেই। ছেলে পুলে নিয়ে কি করে বাস করছে? ওপর থেকে লোক আসছে দেখে যেছে, কোনো ব্যবস্থা করতে পারে না। তিরপাল আসছে, টাকা আসছে, পয়সা আসছে, কি দিছে? কিছুই তো দেয় না এখানটাতে। কি আছে এখানটাতে? এখানে কিছুই নাই। আমি যদি বলছি তখন বলছে তুই রে খুব বেশি কথা বলছিস। আমার পেট জ্বলছে বলে আমার বেশি কথা বাড়াইছে, পেট জ্বলে না বলে বেশি কথা বাড়ায় না। যে পাকার বাড়ি ওপরে যে আছে সে পাবে তিরপাল, ও পাবে গহম, ও পাবে চাল। আর আমার ছেলে 5টা, মেয়ে 5টা, ছেলে আমার কোনো খাটনাওয়ালা নেই, আমার নামে কিছুই নেই। আর যখন ভোট আসবে তখন বেটি ভোট দিও, যাতে কাটবো যে আসবে ভোট নিতে, ওকে কাটবো, হাসিয়ে কাটবো। আমি নিজে খুদ কাটবো, যে আসবে আমার দুয়ারে। আমি রেনু বলছি। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে।